তালাক কি চূড়ান্ত সমাধান? আমাদের দেশে একাধিক বিয়ে করলে মেয়েরা তালাক চায় কেন? শুনেন, তালাক এটা একটা ঘৃণিত ব্যাপার। আল্লাহ রাসূল এটাকে পছন্দ করে না। দ্বিতীয় কথা হলো, আমাদের মা বোনেরা, আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি, এখানে প্রত্যেকটা মানুষই জন্মের পর থেকে দেখছে তার মা তার বাবা একটাই বিয়ে করছে। কয়টা করছে? যার কারণে আমাদের বোনেরা এটা মাইনা নেয় না। আরবের কালচার এটা ভিন্ন। আরব দেশে যারা জন্ম নেয়, সে জন্ম নিয়েই দেখে তার মা হইল 4টা। মনোযোগ আছে? শুনেন, তার মা কয়টা? জন্মের পরের থেকে দেখছে তার মা 4টা, তার চাচার বউ 4টা, তার দাদার বউ ছিল 4টা। তো এখন তার কাছে তো খারাপ লাগার কথা না, কারণ সে জন্মের পরের থেকে এটা দেখছে। কিন্তু আমাদের দেশে যারা জন্ম নেয়, জন্মের পরে দেখছে মা একজন, বাপে বিয়ে করছে কয়টা। তো যখন দেখে তখন অসঙ্গতি। আরেকটা মজার কথা বলি, আমাদের দেশে যারা 2 বিয়ে করেন, ওনার মেয়ের জামাই 2 বিয়ে করুক, এটা আবার উনি চায় না। কথা কি সত্য না মিথ্যা? উনি 2টা করছে বা 3টা করছে, কিন্তু উনি কি ওনার মেয়ের জামাই 2টা করুক, এটা চাইব না, উনি চায় না। কারণ এখানে কালচারটা এভাবে ঘরে উঠে না। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। 2 বিয়া 3 বিয়া এটা কোনো ফরজও না, ও আজীবও না। এটা হলো দায়িত্ব নেয়া। আপনি কি নিলেন, কিন্তু যতক্ষণ বিয়ে করেন নাই ততক্ষণ আপনি এক। যখন বিয়ে করে ফেলবেন তখন হক আদায় করা, এটা কি নফল না ফরজ? এটা কিন্তু কঠিন ভাই। সুতরাং এই জায়গাটা বড় কষ্টকর। আর আপনি বলেন আর কি, তারা মান্যা নেয় না, কিন্তু আপনার মেয়ের বেলাও তো মান্যা নিবে না। এটা হয় না, কিন্তু জায়েজ আছে। এটা কোনো সওয়াবও নাই, এটা করতেই হবে এমন কোনো ব্যাপারও কি নাই। আরেকটা কথা বলি, কেউ যদি 2 বিয়ে কইরেই ফেলে, বোনদের উচিত তারা যেন তালাক না চায়। তালাক না চাইয়া বরং স্বামীরে কিছুদিন দেন না সময়, দেখবেন হেতে নিজেই এক সময় শেষ। কারণ পৃথিবীতে যত ফেতনা আছে, ভয়ানক ফেতনা কি ফেতনা? নারী ফেতনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। রাসূল আমাদেরকে দোয়া শিখাইছে। কেন শিখাইছে জানেন? এবার শুনেন কেন শিখাইছে। একটা উপমা দেই, 2-1 মিনিট বেশি নেব, শুনেন। আপনাদের সাবের বাজারে আমি মোল্লা নাজিম দাঁড়ায় আছি। মনোযোগ আছে? আমি আপনাদের খতিব। আমারে চিনে না এরকম লোক তো কুমিল্লা ডিস্ট্রিক্টে কম। কথা ঠিক না? আচ্ছা, আমি দাঁড়ায় আছি, হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে কোত্থেকে আসছে। আইসা মনে করেন আমারে জড়ায় ধরে একটা সিলেনি দিছে যে মোল্লা নাজিম আমার ইজ্জত নষ্ট করছে, ও আমারে বিয়ে করছিল, আমার ভাত কাপড় দেয় না, আপনারা হেরে ধরেন। মনোযোগ আছে নি? এমন সময় আমাদের মন্নান ভাই ঘর থেকে বাইরে আইছে। বাইরে আসার পরে দেখতেছে লোকজন জমে গেছে। অন্তর থেকে যেটা বাস্তব এটা জবাব দেন, আপনারা জোরে কথাটা বলবেন। আচ্ছা বলেন তো, এই সিচুয়েশনে যদি আমি পড়ি, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন না মেয়ের কথা বিশ্বাস করবেন? সুবেদার সাহেব যদি এরকম বিপদে পড়ে, ওনার কথা কেউ বিশ্বাস করব না? এটা হবে না, এটা উল্টা। এটা উল্টা। পুরুষের কথা কেউ বিশ্বাস করে না, শুনতেও চায় না। কথা কি ঠিক বললাম? বিশ্বাস করবো কারটা? আর মন্নান ভাই কইব ওইলো ওইটারে। মিয়াজা, এটা হলো নারীর ফেতনা, দাজ্জালের ফেতনা। নারীর ফেতনা বড় কি ভয়ানক। এজন্য রাসূল দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আয় আল্লাহ, তুমি আমাকে নারীর ফেতনা থেকে বাঁচাও। জবাব পাইছেন? জবাব কি পাইছেন? খবরদার, এটা বড় ভয়ানক ফেতনা। কেউ বিশ্বাস করবে না আপনাকে, আপনার ছেলে মেয়েও আপনাকে বিশ্বাস করবে না। খুব ভয়ানক জায়গা এটা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা বলি আমি। দিন কায়েমের সঠিক মাধ্যম কোনটি, দাওয়াত নাকি নির্বাচন পদ্ধতি? বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ করছি। প্রথম কথা হচ্ছে, দিন কায়েম, আমি বুঝছি প্রশ্নটা কেন আসছে। দিন কায়েম এর পদ্ধতি হচ্ছে খেলাফত, দাওয়াত। বলেন কি? দাওয়াত। আর দাওয়াতের পরে যেটা আছে এটা হলো খেলাফত।
কিন্তু আমরা যেই পরিবেশে এখন দাঁড়ায় আছি, এই পরিবেশে একটা লোককে আমির নির্বাচন করা সারা বাংলাদেশের মানুষে দিয়া আদৌ কি সম্ভব? কথা কন না কেন? আদৌ কি সম্ভব? আমি যখন সমুদ্রে পড়ে গেলাম, নৌকা ডুবে, আমার গায়ে পায়জামা আছে, পাঞ্জাবি আছে, আপনি বলেন তো এই পোশাকটা ফরজ ছিল না? ছিল কিনা? কিন্তু আমি যখন দেখতেছি যে পানির স্রোতের কারণে আমার কাপড় চোপড় গায়ে থাকলে আমি এখান থেকে উঠে আসা সম্ভব, তখন হুজুররা বলেন আমরা তখন জামা কাপড় কি করব? কেন খুলবো? আর কোনো উপায় কি নাই। গণতন্ত্রকে আমাদের বাংলাদেশের কোনো হুজুর জায়েজ বলে নাই। আপনারা আমাদের গায়ে আইনা লাগাইতেছেন, কিন্তু গণতন্ত্রের মধ্যে আমরা ডুবে আছি, অস্বীকার করার কিছু নাই। ডুবে আছি আমরা গণতন্ত্রকে ব্যবহার করে, যেহেতু এটা এখন ইস্টাবলিশ করা আছে। গণতন্ত্রের আবার বিভিন্ন ব্যাখ্যা কি? এক একজনের গণতন্ত্রের ব্যাখ্যা একরকম। কারো কারো গণতন্ত্রের ব্যাখ্যা হলে আমি সারা জীবন ক্ষমতায় থাকতাম, এটাই গণতন্ত্র। কথা কন না কেন? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি সফটলি, রাজনৈতিকভাবে নিয়েন না। আওয়ামী লীগ কত বছর ক্ষমতায় ছিল? তা আওয়ামী লীগের তারা কি কয় যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না? তারা তো বারবারই বলতেছে তারা অমুকে অমুকে গণতন্ত্র ধ্বংস করতেছে। তা আপনারা 3 বার আসিলেন, এরপরও গণতন্ত্র শেষ হয় না। আবার আরেক দল আসে, আরেক দল যদি 20 বছর ক্ষমতা থাকে, তারাও কি গণতন্ত্রের বাইরে কথা বলবে নাকি? পদ্ধতিটাই সমস্যা। সেজন্যে আমরা এমন একটা সমাজে বাস করি, এখানে আর কোনো রাস্তা কি নাই। সেজন্য আমরা গণতন্ত্রের যে ব্যাখ্যা, যেই সংজ্ঞা, ওই সংজ্ঞায় আমরা বিশ্বাস করি না, 1 কোটি বার বলবো। কিন্তু যেহেতু কোনো রাস্তা নাই, সেহেতু আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করে, এটা আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, নফলও মনে করি না, কিন্তু এটাকে ব্যবহার করে আমরা মানুষের মতামতের ভিত্তিতে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে চাই। এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য কি নাই, এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আপনি ফতুয়া দিচ্ছেন, তাহলে আপনি একটা পদ্ধতি বাইর করেন, আমরা আপনার সাথে আসিনি। যে ব্যক্তি বলবে এটা এরকম না, এটা অমুক, এটা ঠিক না, তো আপনি একটা পদ্ধতি দেন, আপনাকে স্বাগত জানাই। কালকে পল্টন ময়দান থেকে ঘোষণা দেন আমি অমুক, আমি এসা কারেঙ্গে তেসা কারেঙ্গে, দেখবেন 2 দিন পরে আপনার আর কেউ নাই। এনসিপি যখন গঠিত হয়েছিল বাংলাদেশে, ছাত্ররা মনে করছিল আমার সাথে সব কি কথা কন না কেন? এখন দিনে দিনে এনসিপির সংখ্যা, লোক সংখ্যা বাড়তেছে না কমতেছে? এটা আমি এনসিপির ছোট করার জন্য বলি নাই। রাজনীতি এত সোজা না, রাজনীতির সাথে জড়ায় আছে ভৌগোলিক একটা ব্যাপার স্যাপার। আমাদের একটা কথা মনে রাখবেন, আমাদের 3 পাশে ভারত, আরেক পাশে বঙ্গোপসাগর। গত কয়েকদিন আগে আমি ভোলা গেছিলাম, তো তাদের জিজ্ঞেস করলাম ভোলার পরে কি? কয় এরপরে হলো আন্টার্কটিকা, বরফের রাজ্য, এরপরে আর কিছু নাই। তাহলে আমাদের 3 পাশে কি? ভারত, আর ওইদিকে কে? বঙ্গোপসাগর। তো ভারত একটা সেকুলার রাষ্ট্র, তো তার কলিজার ভিতরে থেকে আপনি এখানে ইসলামের আইন কায়েম করেন, ভারত আপনাকে সুমা দিব? ভারত আপনারা কইব জান ফুলের মালা দিলাম। ব্যাপারটা কি এমন? এত সোজা না, কথা বলা সোজা, কাজ কইরা দেখেন।